প্রথমেই বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। রূপা বদি, বয়স 28, সুন্দরী, শিক্ষিত, সদ্য বিবাহিত, কিন্তু স্বামীর সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। উচ্চশিক্ষিত ও আধুনিক চিন্তাভাবনার একজন নারী। আরিফ তার দেবর, বয়স 22, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সুদর্শন, চঞ্চল কিন্তু আবেগপ্রবণ। এদিকে রাহুল তার স্বামী, বয়স 32, ব্যবসায়ী, রুক্ষ স্বভাবের, স্ত্রীর প্রতি উদাসীন। মা শাশুড়ি, বয়স 50, সংসারের দায়িত্ববান মহিলা। ঘরটি আধুনিক সাজানো, সোফার এক কোণে রূপা বসে ফোন স্ক্রোল করছে। বাইরে বৃষ্টি হচ্ছে। আরিফ দরজার কাছে এসে দাঁড়ায়। আরিফ বলল, বদি চা খাবে? আজ বৃষ্টি, গরম চা না হলে কি চলে? রূপা ম্লান হেসে, হ্যাঁ, ভালোই হবে। আরিফ ভেতরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসে, দুজন সোফায় বসে চা খায়। আরিফ বলল, তোমার মন খারাপ? রূপা চোখ সরিয়ে, না তো, কেন? আরিফ বলল, বলো না বদি, আমি বুঝতে পারছি। ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? রূপা চুপ করে থাকে, এক চুমুক চা খায়। আরিফ গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আরিফ বলল, বদি, তুমি জানো, আমার সাথে তোমার কথা বললে মন ভালো হয়ে যাবে। রূপা একটু হাসে। আরিফও হালকা হাসে। বাইরে বৃষ্টি ঝরতে থাকে, যেন তাদের মনে এক নতুন অনুভূতি জাগিয়ে তুলছে। বৃষ্টি ভেজা সন্ধ্যায় বসার ঘরে রূপা, বদি ও আরিফ একসাথে চা খাচ্ছিল। রাহুলের প্রতি রূপার অভিমান, একাকিত্ব আর আরিফের বদিকে বোঝার চেষ্টা, এই দুজনের মাঝে এক নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছিল। রাত 10টা। বাড়ির ছাদে রূপা একা দাঁড়িয়ে আছে। আকাশে চাঁদের আলো ছড়িয়ে আছে। পায়ের শব্দ। আরিফ ধীরে ধীরে এসে পাশে দাঁড়ায়। আরিফ বলে, বদি, তুমি একা একা এখানে? রূপা বলে, আকাশের দিকে তাকিয়ে, হ্যাঁ, মাঝে মাঝে একা থাকতেই ভালো লাগে। আরিফ, তুমি কি সত্যি একা থাকতে চাও? নাকি কেউ পাশে থাকুক, শুধু বলার সাহস করো না? রূপা তাকায় আরিফের দিকে। ছাদে হালকা বাতাস বইছে, রূপার চুল উড়ছে। আরিফ গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে। রূপা একটু হতাশ স্বরে বলে, আরিফ, তুমি ছোট। আরিফ হেসে বলল, বয়সে ছোট হতে পারি, কিন্তু অনুভূতিতে না। বলো তো, আমি যদি তোমার পাশে থাকি, খারাপ লাগবে? রূপা কিছু বলে না, কিন্তু তার চোখে দ্বিধা কাজ করছে। পরদিন দুপুরে রান্নাঘরে রূপা রান্না করছে, হঠাৎ আরিফ এসে পাশে দাঁড়ায়। আরিফ হাসি দিয়ে বলে, বদি, তুমি আজ কি রান্না করছো? আলু ভর্তা, ডাল আর মুরগির ঝোল। আরিফ বলল, বাহ, তোমার হাতের রান্না একদিন আমি শুধু আমার জন্য চাই। রূপা চমকে যায়, তার মুখ লাল হয়ে ওঠে। রূপা বলল, পাগল হয়েছ? এমন কথা বলো না। আরিফ আস্তে করে বলল, কেন? সত্যি বললেই পাগল। দুজনের মাঝে নীরবতা। হঠাৎ রান্নাঘরের দরজায় শাশুড়ির আগমন। রূপা দ্রুত পাশ সরিয়ে নেয়, আরিফও স্বাভাবিক হয়ে যায়। রাহুলের সঙ্গে রূপার কথা কাটাকাটি। রাতের বেলা শোবার ঘরে রাহুল কঠোর স্বরে বলল, তুমি সারাদিন কি করো রূপা? কেন জানি তোমার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। রূপা ঠান্ডা স্বরে বলে, পরিবর্তন তো আসেই রাহুল, যখন কেউ অনুভব করে যে সে অবহেলিত। রাহুল ঝাঝালো স্বরে বলে, তুমি আবার নাটক শুরু করেছ? রূপা দৃষ্টি সরিয়ে বলে, নাটক নয়, সত্যি। তুমি আমাকে কখনো সময় দাও না, অনুভব করো না। রাহুল বলল, আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাতে তোমার সমস্যা কি? রূপা কিছু বলে না, কিন্তু তার চোখের ভাষায় ব্যথা স্পষ্ট। অন্যদিকে পাশের ঘরে আরিফ সব শুনছিল, তার মুখে কঠিন এক অভিব্যক্তি ফুটে ওঠে। রূপার একাকিত্ব আরিফের চোখে স্পষ্ট হয়ে উঠেছে। ছাদে, রান্নাঘরে, এমনকি রাহুলের সাথে ঝগড়ার মধ্যেও বোঝা যায়, রূপা নিজের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করছে, যা ধীরে ধীরে আরিফ পূরণ করতে চাইছে। রূপা বারান্দায় দাঁড়িয়ে আছে, আরিফ ধীরে ধীরে পেছন থেকে এসে পাশে দাঁড়াল। আরিফ বলল, বদি, তুমি কি জানো? তুমি যখন চুপ করে থাকো, তখন তোমার চোখের ভাষা আমি পড়ে নিতে পারি। রূপা অবাক হয়ে তাকিয়ে, কি পড়তে পারো? আরিফ, একাকিত্ব, অভিমান, আর একটু থেমে, ভালোবাসার অভাব। রূপা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয়। রূপা বলে, এসব তুমি কি বলছো আরিফ?
আমি তোমার বদি। আরিফ একটু হাসে, সম্পর্কের নামে আমরা কি তা নয়, আসল কথা হলো আমরা কি অনুভব করি। রূপা কিছু বলে না, কিন্তু তার শ্বাস ভারী হয়ে আসে। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সবার সাথে খাবার খেতে বসেছে রূপা, রাহুল, আরিফ আর মা। মা বলল, রূপা তুমি তো রান্নায় বেশ দক্ষ হয়েছ। আরিফ তো বলল, তোমার হাতের মাংস নাকি খুব ভালো হয়েছে। রাহুল একটু অবহেলার স্বরে, ওসব নিয়ে এত উচ্ছ্বাসের কি আছে মা? রান্না করা তো নারীদের স্বাভাবিক কাজ। রূপা থেমে যায়, হাত কাঁপতে থাকে। আরিফ রাগী দৃষ্টিতে রাহুলের দিকে তাকায়। আরিফ ঠান্ডা গলায়, রান্না শুধু কাজ নয়, এটা ভালোবাসাও হতে পারে। কেউ যদি ভালোবেসে কিছু করে তার প্রশংসা করা উচিত, উপহাস করা নয়। রাহুল অবাক হয়ে তাকায়, মা একটু অস্বস্তিতে পড়েন। রূপা প্রথমবারের মতো অনুভব করে কেউ তার পাশে দাঁড়িয়েছে। রূপা ছাদে একা বসে আছে, হঠাৎ আরিফ এসে পাশে বসে। আরিফ বলে উঠল, বদি তোমার হাত কাঁপছিল, বুঝতে পেরেছি তুমি কষ্ট পেয়েছ। রূপা আস্তে করে বলল, আমার জন্য কিছু বদলাবে না আরিফ। রাহুল আমাকে কখনোই গুরুত্ব দেবে না। আরিফ গভীর স্বরে বলে, তাহলে তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কেন এমন সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছো যেখানে তুমি সুখী নও? রূপা তাকিয়ে থাকে আরিফের চোখে, এক মুহূর্তের জন্য যেন সময় থেমে যায়। হঠাৎ প্রবল হাওয়ায় রূপার ওড়না উড়ে যায়, আরিফ সেটা ধরে এনে তার হাতে দেয়। তাদের হাত একসঙ্গে ছুঁয়ে যায়, কিন্তু কেউ সরায় না। আরিফ আর রূপার মধ্যে দূরত্ব কমছে। ডাইনিং টেবিলে রাহুলের তাচ্ছিল্য, আরিফের সমর্থন এবং ছাদে তাদের স্পর্শ, এগুলো তাদের সম্পর্কের মধ্যে নতুন আবেগের জন্ম দিচ্ছে। রূপা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ দরজার পাশে আরিফ এসে দাঁড়ায়। রূপা আয়নায় তাকিয়ে দেখে, কিন্তু কিছু বলে না। আরিফ নরম স্বরে, বদি আমি একটা কথা জিজ্ঞেস করব? রূপা চোখ নিচু করে বলে, কি? আরিফ বলে, তুমি কি সত্যি সুখী? রূপা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। রূপা বলে, আমি জানি না সুখ আসলে কি। আরিফ কাছে এগিয়ে আসে, আয়নার প্রতিচ্ছবিতে তাদের দুজনকে একসাথে দেখা যায়। আরিফ বলে, যদি কখনো মনে হয় সুখ পেতে চাও, আমাকে জানাবে। রূপার বুক ধক করে ওঠে, সে দ্রুত উঠে দাঁড়ায়, কিন্তু আরিফ তার হাত চেপে ধরে। দুজনের মাঝে বিদ্যুৎ খেলতে থাকে, কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। রূপা দ্রুত হাত সরিয়ে নেয়, আরিফও পেছনে সরে যায়। মা ঘরে ঢোকেন। মা বলল, রূপা বিকেলে বাজারে যাবে তো? রূপা দ্রুত মাথা নাড়ে, কিন্তু তার হাতের কাঁপুনি মা লক্ষ্য করেন না। আরিফ চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। রূপা বাজার সেরে ফিরছে, হঠাৎ দেখে আরিফ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রূপা বলল, তুমি এখানে? আরিফ বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। রূপা কিছু বলে না, আরিফ হেঁটে তার পাশে আসে। আরিফ বলল, বদি আমি জানি তুমি নিজের অনুভূতিকে অস্বীকার করছ। রূপা বলে কঠিন গলায়, তুমি যা ভাবছ তা ঠিক নয়। আমি তোমার বড় ভাবি, এটা ভুলে যেও না। আরিফ থেমে যায়, তারপর গভীর চোখে তাকিয়ে বলে, আরিফ বলে, তুমি সত্যি শুধু আমার ভাবি? রূপা কিছু বলতে পারে না, তার চোখে দ্বিধার ছায়া। সে দ্রুত হাঁটতে শুরু করে, আরিফ তাকিয়ে থাকে তার চলে যাওয়া পথের দিকে। রাহুল ফোনে ব্যস্ত, রূপা পাশে বসে আছে কিন্তু কথা বলছে না। হঠাৎ সে বলে, রূপা বলে, রাহুল তুমি কি আমাকে ভালোবাসো? রাহুল ফোন থেকে মুখ তোলে, বিরক্ত হয়ে তাকায়। রাহুল বলল, এসব আবার কি প্রশ্ন? বিয়ে করেছি, সংসার করছি, এতেই কি বোঝা যায় না? রূপা নরম গলায় বলল, ভালোবাসা অনুভব করাতে হয়, শুধু দায়িত্ব দিয়ে বোঝানো যায় না। রাহুল হাসে, নাটক করো না তো, আমি কাজ করছি। রূপার চোখে পানি চলে আসে, সে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে পাশের ঘরে আরিফ জানালার পাশে বসে আছে, চোখ বন্ধ করে আছে, কিন্তু তার মন জুড়ে শুধু রূপার ভাবনা। রূপার মন ভাঙছে আর আরিফের অনুভূতি আরও প্রবল হয়ে উঠছে। সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে, কিন্তু সমাজের দেয়াল এখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রূপার একাকিত্ব বেড়েই চলেছে। রাহুলের অবহেলা, আরিফের চোখে এক অন্যরকম টান, সবকিছু মিলিয়ে রূপার মনের দ্বন্দ্ব গভীর হচ্ছে। একদিকে সামাজিক নিয়ম, অন্যদিকে নিজের অনুভূতি, সে কোনো দিকে যাবে বুঝতে পারছে না। রূপা বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আরিফ নিচের বাগানে হাঁটছে, হঠাৎ রূপার চোখ তার চোখের সাথে আটকে যায়। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। আরিফ ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে আসে, রূপাও দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আরিফ নরম স্বরে, বদি আজ একটু হাঁটবে আমার সাথে? রূপা কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে মাথা নাড়ে।
তারা দুজন ধীরে ধীরে বাগানের দিকে হাঁটা শুরু করে। আরিফ আর রূপা নদীর ধারে বসে আছে। বাতাস বইছে, চারপাশে নিস্তব্ধতা। আরিফ বলল, বদি, তুমি কি জানো, আমি তোমার কাছে আসতে চাই, কিন্তু সমাজ, সম্পর্ক, সব কিছু আমাদের আটকে রাখছে। রূপা নিচু গলায়, আমরা যা অনুভব করি তা কি সত্যি হওয়ার মতো? আরিফ বলল, অনুভূতি মিথ্যে হয় না, সমাজের নিয়ম মিথ্যে হতে পারে। রূপার চোখে জল চলে আসে। সে জানে আরিফ যা বলছে তা সত্যি, কিন্তু সে কি করবে? হঠাৎ আরিফ তার হাত ধরে ফেলে। রূপা চমকে তাকায়, কিন্তু হাত সরায় না। আরিফ গভীর স্বরে বলল, বদি, একবার শুধু বলো, তুমি কি আমায় চাও? রূপা কিছু বলে না, তার চোখে অশ্রু জমে ওঠে। তার মন চাইছে হাঁটতে, কিন্তু পা যেন শিকলে বাঁধা। হঠাৎ ফোন বেজে ওঠে, রাহুলের কল। রূপা তড়িঘড়ি করে হাত ছাড়িয়ে নেয়। রূপা শোবার ঘরে বসে আছে, রাহুল ফোনে কথা বলছে। কথা শেষে সে রূপার দিকে তাকায়। রাহুল বলল, কাল অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। রূপা কিছু বলে না, মাথা নিচু করে থাকে। রাহুল অবহেলার স্বরে বলে, তোমার কিছু লাগবে? রূপা চোখ তুলে বলল, আমার কি কোনো কিছু লাগবে, এটা তুমি কখনো জানতে চেয়েছ? রাহুল অবাক হয়ে যায়, রূপা এমন কথা আগে কখনো বলেনি। সে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। রূপা জানে আগামী কয়েকদিন রাহুল বাড়িতে থাকবে না। তার ভেতরে ভয় আর উত্তেজনা একসঙ্গে কাজ করছে। বিছানায় শুয়ে সে শুধু একটা কথাই ভাবছে, সে কি সমাজের নিয়ম মানবে, নাকি নিজের অনুভূতির পথে হাঁটবে? রাহুল অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে। রূপার মনে এক অদ্ভুত টানাপোড়েন চলছে, সে কি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়বে? আরিফও এখন আর নিজেকে আটকে রাখতে পারছে না। রাহুল দুপুরে বেরিয়ে গেছে। বাড়ি ফাঁকা, শুধু রূপা আর আরিফ। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। রূপা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে হাত বাড়িয়ে দিয়েছে। হঠাৎ পেছন থেকে ধীর পদক্ষেপের শব্দ। আরিফ চুপচাপ এসে রূপার পাশে দাঁড়ায়। দুজনের মাঝখানে কিছু ফাঁকা ইঞ্চি, কিন্তু মনে হয় যেন ঝড় বইছে। আরিফ নরম স্বরে বলে, বৌদি, আমি তোমাকে অনেক দিন ধরে কিছু বলতে চাই। রূপার শ্বাস ভারী হয়ে আসে, সে উত্তর দেয় না। আরিফ আরও কাছে এসে বলে, আমি আর চুপ থাকতে পারছি না। তুমি জানো আমি তোমাকে। রূপা আচমকা চোখ বন্ধ করে ফেলে। রূপা বলল, প্লিজ আরিফ, এগো না, এটা ভুল। কিন্তু আরিফ থামে না, তার চোখে এক অন্যরকম আগুন। সে ধীরে ধীরে রূপার হাত স্পর্শ করে। রূপা কেঁপে ওঠে, কিন্তু হাত সরায় না। আরিফ ফিসফিস করে বলে, তুমি চাইলে আজকের রাতটাকে মনে রাখার মতো করে রাখতে পারি। বজ্রপাতের শব্দ। রূপার বুক ধরফর করছে। সে কি নিজেকে আটকে রাখতে পারছে না? বাইরের ঝড়ের কারণে লাইট চলে গেছে। মোমবাতির আলোয় রূপা আরিফের সামনে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। রূপা কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। আরিফ গভীর স্বরে বলে, বৌদি, চোখে চোখ রেখে বলো, তুমি আমায় চাও না? রূপার চোখে জল চলে আসে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। হঠাৎ ঝড়ের দমকা হাওয়ায় মোমবাতি নিভে যায়। অন্ধকারে শুধু তাদের দ্রুত শ্বাস নেওয়ার শব্দ শোনা যায়। এরপর এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপর হঠাৎ রূপা দ্রুত সরে গিয়ে দরজার দিকে দৌড় দেয়। তার শাড়ির আঁচল আরিফের হাতে আটকে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আরিফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত এখনও রূপার স্পর্শ অনুভব করছে। রূপা দরজার পাশে বসে কাঁপছে। তার চোখে ভয়, উত্তেজনা, দ্বিধা সব একসঙ্গে মিশে গেছে। সে আয়নার দিকে তাকায়, নিজের ভেতরের পরিবর্তন অনুভব করে। তার কি উচিত ছিল? সে কি সত্যিই পিছু হটতে চেয়েছিল, নাকি সমাজের ভয় তাকে আটকে রেখেছে? ওদিকে আরিফ বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁড়িয়ে আছে। তার চোখে হারানোর ভয়, ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা, সব মিলিয়ে যেন এক বিস্ফোরণের অপেক্ষা। বৃষ্টির রাতে আরিফ ও রূপার মধ্যে যে দূরত্ব ছিল তা প্রায় ভেঙে পড়েছিল। কিন্তু শেষ মুহূর্তে রূপা নিজেকে সরিয়ে নিয়েছিল, নিজেকে আটকে রেখেছিল সমাজের নিয়মের শৃঙ্খলে। রূপা চায়ের কাপ হাতে বসে আছে, তার চোখে গভীর চিন্তার ছাপ। আগের রাতের ঘটনা মনে পড়ছে বারবার। হঠাৎ পেছন থেকে ধীর পায়ে আরিফ এসে দাঁড়ায়। রূপার শরীর শক্ত হয়ে যায়, কিন্তু সে ঘুরে তাকায় না। আরিফ শান্ত গলায় বলে, তুমি কি সারারাত ঘুমাওনি? রূপা ঠোঁট কামড়ে বলে, এভাবে কথা বলা ঠিক না আরিফ। আরিফ ধীরে ধীরে কাছে আসে, রূপার একদম পাশে দাঁড়ায়।
তার নিঃশ্বাস রূপার ঘাড় ছুঁয়ে যায়, রূপা চোখ বন্ধ করে ফেলে। আরিফ নরম স্বরে বলে, তুমি জানো তুমি আমায় চাইছ। তোমার চোখ বলছে, তোমার নিঃশ্বাস বলছে। রূপা কাঁপতে থাকে, তার হাতে থাকা চায়ের কাপ টেবিলে রেখে দেয়। সে জানে আরিফ সত্যিই তার মনের কথা পড়তে পারছে। হঠাৎ রান্নাঘরের বাইরে কারো পায়ের শব্দ। রূপা তড়িঘড়ি করে সরে যায়, আরিফও দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মা রান্নাঘরে ঢোকেন, কিছু টের পাননি। রূপা একা ছাদে বসে আছে। বাতাস বইছে, কিন্তু তার মনের ভেতর আরও বড় ঝড়ো বয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ ধীরে ধীরে এসে দাঁড়ায়। আরিফ। আরিফ গভীর স্বরে বলল, আমি তোমার কাছে একটা উত্তর চাই বৌদি। রূপা চমকে বলে, কিসের উত্তর? আরিফ ধীর গলায় বলে, তুমি কি আমায় ভালোবাসো না? রূপা মাথা নিচু করে। আরিফ সামনে এসে দাঁড়ায়, রূপার মুখটা উপরের দিকে তোলে। আরিফ বলল, তোমার চোখ সত্যি বলতে পারবে না বৌদি। বলো, আমি ভুল ভাবছি। রূপার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যায়। সে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আরিফ তার হাত ধরে ফেলে। তার চোখে আগুন। রূপা কাঁপা গলায় বলে, প্লিজ ছাড়ো আমায়। আরিফ ধীরে বলে, সত্যিটা বলো, তারপর ছাড়ব। রূপার চোখে জল এসে যায়। আরিফ ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসে। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। ঠিক তখনই নিচ থেকে মা ডাক দেয়। রূপা ধাক্কা দিয়ে আরিফকে সরিয়ে দেয়, দ্রুত নিচে নেমে যায়। আরিফ দাঁড়িয়ে থাকে, তার চোখে দৃঢ় সংকল্প, এ কাহিনী এখানেই শেষ হবে না। আরিফ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখ লাল হয়ে আছে। সে নিজেকেই প্রশ্ন করছে, এ কি শুধু একটা খেয়াল? নাকি সে সত্যি রূপাকে ভালোবেসে ফেলেছে? সে কি সমাজের নিয়ম মেনে নিজেকে দূরে রাখবে, নাকি নিজের ভালোবাসার জন্য লড়বে? সে আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে। আরিফ ভাবল, আমি হার মানব না। বৌদি, তুমি আমারই হবে। তার চোখে দপদপ করছে জ্বলন্ত শিখা। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আরিফ আর অপেক্ষা করবে না, এবার সে রূপাকে নিজের করে নিতেই চায়। রূপা ও আরিফের সম্পর্ক এখন আর শুধু অনুভূতির টান নয়, বরং এক গভীর দ্বন্দ্ব। একদিকে সামাজিক নিয়ম, অন্যদিকে এক অজানা আবেগ। এই টানাপোড়েনে রূপা ভীত, আরিফ বেপরোয়া। সে সিদ্ধান্ত নিয়েছে, এবার আর দূরে থাকবে না। রূপা শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। বিছানায় এদিক ওদিক করেও মন শান্ত করতে পারছে না। গত কয়েকদিন ধরে আরিফের চোখের দৃষ্টি, তার স্পর্শ, সবকিছু মিলিয়ে সে যেন নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। তখনই দরজায় আস্তে করে টোকা দেয় কেউ। রূপার বুক ধক করে ওঠে। সে শ্বাস আটকে দরজার দিকে তাকায়। রাতের এ সময় কে আসবে? সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজায় কান পাতে। আবারও টোকা পড়ে, আরও স্পষ্টভাবে। সে দরজা খুলবে কি না ভাবতে গিয়েই দরজা ধীরে ধীরে আপনা-আপনি ফাঁকা হয়ে যায়। আরিফ দাঁড়িয়ে আছে সামনে। রূপা কাঁপা গলায় বলে, আরিফ, এখানে কেন? আরিফ কোনো কথা বলে না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। রূপার শরীরের ভেতর দিয়ে যেন এক বিদ্যুৎ বয়ে যায়। আরিফ গভীর স্বরে বলে, তোমার কাছে এসেছি বৌদি। আর অপেক্ষা করতে পারছি না। রূপা পেছনে সরে যেতে চায়, কিন্তু আরিফ সামনে এগিয়ে আসে। রূপা দেয়ালের সাথে আটকে যায়, আরিফ তার একদম সামনে এসে দাঁড়ায়। রূপা ফিসফিস করে বলে, এটা ঠিক নয়। প্লিজ চলে যাও। আরিফ ধীরে বলল, তুমি কি সত্যি চাও আমি চলে যাই? বলো। রূপার চোখের কোণে জল জমে, সে মুখ ফিরিয়ে নিতে চায়, কিন্তু আরিফ তার চিবুক ধরে উপরের দিকে তোলে। এক মুহূর্তের জন্য তাদের মাঝের দূরত্ব শূন্য হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা। ঠিক তখনই দরজার বাইরে কড়া নড়ার শব্দ। কেউ যেন হাঁটছে। রূপার হুঁশ ফিরে আসে, সে হঠাৎ ধাক্কা দিয়ে আরিফকে দূরে সরিয়ে দেয়। রূপা গভীর শ্বাস নিয়ে বলে, আরিফ, এটা ভুল। এটা হওয়া উচিত না। আরিফ এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে পেছনে সরে যায়। তার চোখে একরাশ হতাশা ও ব্যথা। আরিফ ফিসফিস করে বলে, তুমি হয়তো সমাজের নিয়ম মানবে, কিন্তু মনে রেখো, আমি তোমার চোখের ভাষা পড়তে পারি। একদিন তুমি নিজেই আমার কাছে আসবে। এই বলে সে দ্রুত বেরিয়ে যায়, আর রূপা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, বুক ধরফর করতে থাকে। পরদিন সকালে রূপা একদম চুপচাপ। তার চোখ লাল, মনে হচ্ছে সে সারারাত ঘুমায়নি। মা এসে জিজ্ঞেস করেন। মা বলল, রূপা, তোর শরীর ঠিক আছে তো? রূপা শুধু মাথা নাড়ে, কিছু বলে না। হঠাৎ সে দেখে আরিফ এক কোণে দাঁড়িয়ে আছে, তার দিকে গভীর চোখে তাকিয়ে। তাদের চোখের ভাষায় যেন একটা না বলা গল্প চলছে। রূপা দ্রুত অন্যদিকে তাকিয়ে চলে যায়।
কিন্তু আরিফ হাল ছাড়ছে না, তার চোখে এক গভীর সংকল্প। এই মুহূর্তে বোঝা যাচ্ছে সম্পর্কের উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। রূপা নিজেকে সামলাতে পারছে না, আর আরিফ তাকে এত সহজে ছাড়বে না। তাহলে কি তারা সত্যিই সমাজের নিয়ম ভেঙে ফেলার পথে হাঁটবে? রূপা আর আরিফের মধ্যে উত্তেজনা সীমা ছাড়িয়ে গেছে। একদিকে অনুভূতির তীব্রতা, অন্যদিকে সামাজিক নিয়মের প্রতি দায়বদ্ধতা। রূপা নিজেকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আরিফের চোখে আগুন। সে মনে মনে স্থির করেছে সে রূপাকে ছেড়ে যাবে না। রূপা একা বসে আছে, তার হাতে একটা বই, কিন্তু মন কোথাও নয়, বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে ভীষণ দ্বন্দ্ব। হঠাৎ দেখতে পায় আরিফ বাড়ির সামনে দিয়ে হাঁটছে। তার চোখের দিকে তাকানোর সাহস থাকে না, তবুও মনে তার হাজারো প্রশ্ন। আরিফ আচমকা থেমে গিয়ে রূপার কাছে আসে। আরিফ নরম গলায় বলে, বৌদি, তুমি কি কখনো নিজের অনুভূতিগুলোর দিকে খেয়াল করেছ? রূপা চুপ করে বলে, আমি জানি না কি অনুভব করছি আরিফ। আরিফ শান্তভাবে বলে, তুমি আমাকে এড়িয়ে চলছ, কিন্তু আমি জানি তুমি জানো আমরা একে অপরকে কি অনুভব করি। রূপা চুপ করে থাকে। তার চোখে জল জমে ওঠে, কিন্তু সে কিছু বলে না। আরিফ ধীর গলায় বলল, তুমি যদি সত্যি আমাকে কিছু মনে না করো, তাহলে তুমি কেন এসব অনুভব করো? তুমি কেন আমার দিকে তাকালে বুক ধরফর করতে থাকে? রূপা তার চোখে চোখ রাখে, কিন্তু মুখে কিছু বলেনি। তার ভিতরে কেবল এক অজানা ভয়। রূপা অলসভাবে বলে, কিন্তু আমাদের মাঝে অনেক কিছুই আছে যা সম্ভব নয়। আমাদের পরিবার, সমাজ, সবকিছু। আরিফ মৃদু হাসে, আমি জানি, কিন্তু সে তো বাধা। তোমার সাথে আমার সম্পর্ক কেবল আমাদের দুটি হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। রূপা তার দিকে তাকিয়ে থাকে, আরিফের কথা তার মনে গেঁথে যায়। তার চোখে দ্বন্দ্ব, অনুভূতি এবং সিদ্ধান্তের চাপ। রূপা একা বসে আছে, তার চোখের সামনে আরিফের চিত্র ভেসে উঠছে। তার হৃদয়ে এক অদ্ভুত চাপ, কষ্ট। সে জানে আরিফ তাকে যতটা ভালোবাসে, তাতে তার সাড়া দেওয়াও হয়তো এক ধরনের বিশ্বাসঘাতকতা। সেই মুহূর্তে দরজায় টোকা পড়ে। রূপা দ্রুত দরজা খুলে দেখে রাহুল। রাহুল শান্তভাবে বলে, তুমি ঠিক আছো? রূপা কিছু বলে না, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। রাহুল তার পাশে বসে নীরবতা বিরাজ করে। রাহুল ধীরে বলে, রূপা, তুমি কি কিছু মনে করো? রূপা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না রাহুল। রাহুলের চোখের দিকে তাকায়, তার মধ্যে একটা ক্ষণিকের সন্দেহের ছায়া। রাহুল ধীরে বলল, আমি জানি কিছু একটা ঠিক হচ্ছে না তোমার সঙ্গে। তোমার চোখে কিছু অন্যরকম। রূপা বেশ শক্তভাবে বলল, আমার কিছু হয়নি রাহুল। তুমি শুধু আমার পাশে থেকো, এতটুকুই চাই। রাহুল মৃদু হাসে, আমি তোমার পাশে আছি রূপা। কখনো চলে যাব না। রূপা আরিফকে খুঁজছে, তার চোখ, তার কথা, তার শ্বাস, সবকিছুই যেন তাকে ভেতরে টানে। সে জানে আরিফের অনুভূতিগুলি শুধুই অনুভূতি নয়, সেটা বাস্তব। কিন্তু সে কি করবে? ছাদে গিয়ে দেখে আরিফ এক কোণে দাঁড়িয়ে। রূপা হেঁটে গিয়ে তার কাছে যায়। রূপা নরম গলায় বলল, আরিফ, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আরিফ শান্তভাবে বলে, আমি জানি বৌদি। কিন্তু তুমি জানো, কখনো কখনো আমাদের ভালোবাসার পথে কিছু বাধা আসে, যা অতিক্রম করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। রূপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আরিফ। আমি জানি। আরিফ গভীর দৃষ্টিতে বলে, তুমি জানো রূপা, কখনো কখনো মানুষকে সে যে বিশ্বাসের প্রতি ভালোবাসে, তার জন্য অনেক কিছু ছাড়তে হয়। কিন্তু যদি আমাদের সম্পর্ক সত্যি হয়, তাহলে সবকিছু সঠিক হয়ে যাবে। রূপা আরিফের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার হাত ধরে। রূপা কাঁপা গলায় বলল, আমি জানি না আরিফ, কিন্তু তোমার কাছে আসতে আমার ভয় লাগে। আরিফ ধীরে বলল, ভয় তোমার নয় রূপা, আমাদের পৃথিবীর ভয়। কিন্তু যখন তুমি আমার সাথে থাকবে, তখন আর কিছুই ভয়ঙ্কর মনে হবে না। আকাশে চাঁদ ঝলমল করছে, বাতাস বয়ে যাচ্ছে ধীর লয়ে। রূপা ছাদে দাঁড়িয়ে আছে, আরিফ তার পাশে। দুইজনেই চুপ। এই নীরবতাই তাদের সব কথা বলে দিচ্ছে। রূপা আলতো গলায় বলল, আমাদের আর কতদিন এভাবে লুকিয়ে থাকতে হবে আরিফ? আরিফ গভীরভাবে বলল, যতদিন না তুমি সিদ্ধান্ত নিচ্ছ বৌদি। আমি চাই তুমি নিজের জন্য ঠিক করো, আমার জন্য নয়, সমাজের জন্য নয়, শুধু তোমার নিজের জন্য। রূপা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে এই সম্পর্ক সহজ কিছু নয়। একদিকে তার দায়িত্ব, অন্যদিকে তার অনুভূতি। রূপা রান্নাঘরে বসে আছে। মা খেয়াল করেন রূপা আজকাল কেমন যেন বদলে গেছে। চুপচাপ, বিষণ্ণ। মা বলল, রূপা, তোর কি হয়েছে? তুই কি সুখী?
রূপা চমকে বলে, সুখী? দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না মা। মা বলে জীবন সবসময় মনন্ত হয় না মা। কিছু কিছু ভালোবাসা আমাদের মনে রাখার জন্যই আসে, কিন্তু তাকে নিজের করে পাওয়া যায় না। রূপার বুকের ভেতর ধাক্কা দেয় কথাটা। সে বুঝতে পারে মায়ের এই কথার মধ্যেই হয়তো তার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। রূপা একা বসে আছে, চারপাশে নীরবতা। হঠাৎ আরিফ এসে দাঁড়ায়, তার চোখে অদ্ভুত এক ব্যথা। আরিফ শান্ত গলায় বলল, তুমি কি তোমার সিদ্ধান্ত নিয়েছ? রূপার চোখে জল চলে আসে। সে ধীরে মাথা নাড়ে। রূপা কাপা গলায় বলে, আমরা যা চাই তা সবসময় পাই না আরিফ। ভালোবাসা মানেই পাওয়া নয়। কিছু সম্পর্ক মনে থাকার জন্যই হয়, একসাথে থাকার জন্য নয়। আরিফ কিছুক্ষণ চুপ থাকে। তারপর হালকা হাসে, কিন্তু সে হাসির মধ্যে গভীর কষ্ট লুকিয়ে আছে। আরিফ গভীর শ্বাস নিয়ে বলে, আমি জানতাম এটাই হবে। রূপার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আরিফ ধীরে কাছে এসে তার কপালে আলতো করে চুমু খায়, শেষবারের মতো। তারপর ধীরে ধীরে পেছনে সরে যায়। একসময় অন্ধকারে হারিয়ে যায়। রূপা দাঁড়িয়ে থাকে, বাতাসে শুধু তার শ্বাস ফেলার শব্দ শোনা যায়। আজ সে হয়তো একজনকে হারালো, কিন্তু নিজেকে খুঁজে পেল। রূপা এখন নিজের নতুন জীবনে ব্যস্ত। সে তার পরিবার, দায়িত্ব সবকিছু ঠিকভাবে সামলে নিয়েছে। একদিন হঠাৎ পুরনো অ্যালবামের মাঝে একটা ছবি পায়, আরিফের সাথে তোলা একটা ছবি। সে ছবিটার দিকে তাকিয়ে থাকে, একগাল হেসে ফেলে। তারপর ছবিটা বন্ধ করে রেখে দেয়। ভালোবাসা শেষ হয়ে যায় না, কিছু ভালোবাসা শুধু দূর থেকেই সুন্দর থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।